মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা গোটা ইউটিউব খুঁজলেও এই ভিডিওর মতো ভিডিও তোমরা কিন্তু আর অন্য কোথাও পাবে না। আজকের এই ভিডিওতে পর্ষদ টেস্ট পেপারে থাকা যতগুলি বাংলার প্রশ্নপত্র আছে সব কয়টি প্রশ্নপত্রের ব্যাকরণ অংশের সম্পূর্ণ সমাধান করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক দুই সেট করে প্রশ্ন নয়, গোটা টেস্ট পেপারের ব্যাকরণ অংশের সম্পূর্ণ সমাধানের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা তুমি যদি মনোযোগ দিয়ে দেখো, আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোন ব্যাকরণের প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ, ট্রেন্ড কোন দিকে, বোর্ডের টেস্ট পেপারে কোন প্রশ্নের বারবার বারবার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি, গোটা বিষয়টা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। ভিডিওর শুরুতেই আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো বিশিষ্ট বাংলা শিক্ষক এবং লেখক মাননীয় লিটন দত্ত স্যারকে। স্যার কিন্তু আজকের এই টেস্ট পেপার সমাধান ভিডিওটি করবার ক্ষেত্রে আমাদের বিশেষভাবে সাহায্য করেছেন। তাহলে ঝটপট ভিডিওতে লাইক করে দাও। কারা কারা এই গোটা টেস্ট পেপারের ব্যাকরণের A to Z সমাধানের জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলে? তোমরা তোমাদের স্কুলের নাম, নিজেদের নাম ইত্যাদি বা তোমাদের মনের যে কোনো কথা আমাকে লিখে জানাও। তাহলে আর কথা বাড়াচ্ছি না, ঝটপট চলে যাচ্ছি প্রশ্নপত্রের সমাধানে। প্রথমেই আমরা দেখে নেব পর্ষদ টেস্ট পেপারের পেজ নাম্বার 2। প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? এই প্রশ্নটাকে তোমরা খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, কারণ টেস্ট পেপারের অধিকাংশ সেটেই এই প্রশ্নটা কমন রয়েছে। যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে। তোমরা অন্যভাবে এটাকে লিখতে পারো, যারা ধরো এটা মনে রাখতে পারছো না, যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে। উদাহরণ, এ বিভক্তি, শূন্য বিভক্তি, এই দুটো তোমরা লিখতে পারো। যারা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো তাদের একটা স্পেশাল টিপস বলি, যদি এই রকম প্রশ্ন থাকে কাকে বলে বা সংজ্ঞা দাও, তাতে যদি উদাহরণ দাও, এটা নাও লেখা থাকে তবুও তোমরা একটা উদাহরণ দিয়ে দেবে। এবারের প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? এটাও কিন্তু আমরা বেশ কয়েকটা সেটে কমন পাবো। তাহলে প্রথমে তোমরা লেখো কারক জিনিসটা কি। ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক হলো কারক। দাঁড়ি, যেহেতু সম্বন্ধ পদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না, তাই এটি কারক নয়, এটা লিখলেই হবে। এবার পরের প্রশ্ন, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। আমি এখানে লিখেছি মন্বন্তর, এটার ব্যাস বাক্য হলো অন্য মনু। এটা কোন সমাস? নিত্য সমাস। পরের প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? এই সংজ্ঞাটা আমরা কিন্তু বিভিন্ন টেস্ট পেপারে বেশ কিছু স্কুলে দেখেছি। উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয়, উপপদ তৎপুরুষের সংজ্ঞাতে এটা মনে রাখবে, উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ বলে। পরের প্রশ্ন, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। তুমি একটা উদাহরণ লিখবে, বাবা আমাকে বইটি দিয়েছেন। তারপর পরের লাইনে একটা ড্যাশ দিয়ে লিখবে এখানে আমাকে হলো গৌণ কর্ম, বা এত সময় না থাকলে বাবা আমাকে বইটি দিয়েছেন, আমাকে নিচে দাগ দিয়ে তার নিচে লিখে দেবে গৌণ কর্ম। মনে রাখবে প্রাণীবাচক কর্ম হলো গৌণ কর্ম, অপ্রাণীবাচক কর্ম হলো মুখ্য কর্ম। সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন হয়েছে? একদমই সিম্পল, তোমরা জানো সূর্যের পশ্চিম দিকে ওঠার যোগ্যতা নেই, সূর্য কখনোই পশ্চিম দিকে ওঠে না, অর্থাৎ এখানে বাক্য নির্মাণের যোগ্যতা শর্তটি উল্লঙ্ঘিত হয়েছে। নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। নদীর ধারে সে জন্মিয়াছে, তোমরা যদি লেখো নদীর ধারে সে জন্মেছে, উত্তরটা কিন্তু ভুল হবে, কারণ এখানে যে লাইনটার বাচ্য পরিবর্তন করতে বলা হচ্ছে, যে বাক্যের বাচ্য পরিবর্তন করতে বলা হচ্ছে, সেটা সাধু ভাষাতে রয়েছে, জন্ম হইয়াছে। তাই তোমাকে লিখতে হবে নদীর ধারে সে জন্মিয়াছে। পরের প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিণত করো।
এখানে এই যে কমা আর কিন্তু এটাকে তুলে তোমাকে সরল বাক্য বানাতে হবে। এভাবে তোমরা লেখো, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। পরের প্রশ্ন, চরণ কমলের ন্যায়, এই ব্যাস বাক্যটাকে সমাসবদ্ধ করতে হবে। এটা হচ্ছে চরণ কমল, কোন সমাস? উপমিত কর্মধারয় সমাস। এই সেটের লাস্ট কোয়েশ্চেন, প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। মনে রাখবে, যে কর্তা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় সেটা হলো প্রযোজক কর্তা। তুমি সিম্পলি মনে রাখো, সিনেমায় প্রযোজক থাকে, তারা কিন্তু অভিনয় করে না, তারা টাকা দিয়ে অন্যকে দিয়ে অভিনয় করিয়ে নেয়। ঠিক তেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কিন্তু চাঁদটা দেখছে না, শিশুকে দিয়ে তিনি দেখিয়ে নিচ্ছেন। তাহলে মা হলো প্রযোজক কর্তা। এবার পৃষ্ঠা নাম্বার 5 আমরা দেখে নেব প্রথম প্রশ্ন, পদাশ্রিত নির্দেশক বলতে কি বোঝো? এখানে তোমাকে লিখতে হবে টি, টা, খানি, খানা ইত্যাদি বর্ণ বা বর্ণগুচ্ছকে বা বর্ণগুলোকে পূর্বে প্রত্যয় বলে মনে করা হলেও ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এগুলিকে পদাশ্রিত নির্দেশক বলেছেন। একটি শূন্য বিভক্তি ও তির্যক বিভক্তির উদাহরণ দাও। তির্যক বিভক্তির উদাহরণ বলেই দিয়েছি একটু আগে, কোনটা? যেটা ধরো লিখলে এ হলো একটি তির্যক বিভক্তির উদাহরণ, আর এখানে শূন্য বিভক্তির উদাহরণ। অনুপ ভালো ছেলে, ছেলে এই শব্দটার সঙ্গে শূন্য বিভক্তি যোগ হয়েছে। বিগ্রহ বাক্য কি? এক কথাতে তোমরা লিখতেই পারো ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য, বা এভাবে তোমরা লিখতে পারো সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। যদি পরীক্ষাতে দেওয়া হয় ব্যাস বাক্য কাকে বলে, আশা করি সেটাও তুমি লিখে আসতে পারবে। অলোপ বহুব্রীহি সমাসের একটি উদাহরণ দাও। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, সমান সমান হাতে খড়ি, এটা হলো অলোপ বহুব্রীহি সমাসের উদাহরণ। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? আর এর উদাহরণ প্রচুর সেটে দেখেছি। যে বাক্যে কর্তার অনুপস্থিতিতে কর্ম কর্তা হিসেবে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। সহজে কিভাবে মনে রাখবে? যে বাক্যে কর্তা নেই সেই বাক্যের কর্ম যখন কর্তার ভূমিকা পালন করে তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। যেমন শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, তোমাকে বলা হলো একটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও, তুমি লিখে দেবে শঙ্খ বাজে, এটা হলো কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। ওরে গফরা বাড়ি আছিস নাকি? ওরে গফরা এটা কি পদ? এটা হবে সম্বোধন পদ। ওরে গফরা এটা বলে কাউকে সম্বোধন করা হচ্ছে। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটা কোন বাচ্যের উদাহরণ? এটা কর্তৃবাচ্যের উদাহরণ। সাপেক্ষ অব্যয় পদ ব্যবহৃত হয় কোন ধরনের বাক্যে? উত্তর জটিল বাক্যে। যদি এমসিকিউ এ দেয় সেখানে যদি জটিল বাক্য না থাকে, যদি শর্ত সাপেক্ষ বাক্য থাকে সেটা লিখলেও হবে। কেমন ভাবে একটু বলে দিই। শর্ত সাপেক্ষ বাক্য, যেমন দেখো এখানে সাপেক্ষ অব্যয় আছে, যদি বৃষ্টি থামে তবে আমি যাব, যদি তবে, এই রকম। জটিল বাক্যে যিনি অমুক তিনি অমুক, এই রকম। যিনি তিনি যে সে যদি তবে, এই যে সাপেক্ষ অব্যয় এটা ব্যবহৃত হয় জটিল বাক্যে। অব্যয়ীভাব সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ অব্যয় এবং সমাসবদ্ধ পদও অব্যয় রূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। পরের প্রশ্ন, কোন বাক্যের পদগুলি সঠিকভাবে সাজানোকে কি বলে? যে কোন বাক্যের কোন পদ কোথায় থাকবে সেটাকে সঠিকভাবে সাজানোকে কি বলে? উত্তর আসক্তি। এটা কিন্তু আসক্তি নয়। তোমরা অনেকেই পরীক্ষাতে ভুল লেখো, বাক্য নির্মাণের শর্ততে লেখো যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি, ওটা আস তয় তয় রস্যি। এই আসক্তির অপর নাম হলো নৈকট্য। এবার পৃষ্ঠা নাম্বার 7, অধিকরণ কারকে তে বিভক্তির একটি উদাহরণ দাও। খেলাধুলোতে তার প্রবল আগ্রহ, এখানে খেলাধুলোতে এর দেখো এটা হচ্ছে অধিকরণ কারক। তোমরা জানো কোনো একটা সহজ জিনিস বলে দিই, যদি দেখো কোনো সাবজেক্ট বা কোনো বিষয়ের নিচে দাগ দেওয়া
সেটা 99% ক্ষেত্রে তোমরা চোখ বন্ধ করে ধরে নিতে পারো অধিকরণ কারক হবে। যেমন মেয়েটি অঙ্কে কাঁচা, অঙ্ক একটা সাবজেক্টের নাম। ছেলেটি ব্যাকরণে ভয় পায়, ব্যাকরণের নিচে দাগ, এটা একটা সাবজেক্ট দেওয়া হলো। সে খুব ভালো নাচে বা সে নাচের নিচে দাগ। এই যে এই ধরনের নাচ, খেলাধুলো, কোনো সাবজেক্ট, এগুলো হলে কিন্তু অধিকরণ কারক হয়। তাহলে খেলাধুলো হলো অধিকরণ কারক, আর এর সঙ্গে দেখো তে বিভক্তি রয়েছে, তাহলে এটাই হলো অধিকরণে তে বিভক্তির উদাহরণ। সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। দেখো সমধাতুজ কর্তা, কর্ম যা যা আছে এটা খুব ভালো করে পড়বে। অনেক সেটে আমরা এই প্রশ্নটা পেয়েছি। কি ঘুম ঘুমালো, এখানে এই যে মোটা করে লেখা ঘুম, এটা হলো সমধাতুজ কর্ম। পরের প্রশ্ন, মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থিত পদের বিলুপ্তি ঘটে তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন জয় সূচক ধ্বনি সমান সমান জয়ধ্বনি। তোমাদের পরীক্ষাতে দেওয়া হলো জয়ধ্বনি, ব্যাসবাক্য সহ সমাস লেখো, তাহলে তোমরা কি লিখবে? জয় সূচক ধ্বনি সমান সমান মধ্যপদলোপী কর্মধারায় সমাস। শতাব্দী, এটার ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখতে বলা হয়েছে শত অব্দের সমাহার। এটা দ্বিগু সমাস, বা তোমরা স্পেসিফিক্যালি লিখতে পারো সমাহার দ্বিগু সমাস। এবার আসবো পরের অংশে 2.4.5, একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। আমি যেমন লিখেছি, যদি বৃষ্টি থামে তবে আমি স্কুলে যাব। এবার তুমি লিখবে, আমি এই যে একটা লিখে দিয়েছি, তোমরা একটা 2.4.5 এই দাগ নাম্বার দিয়ে তুমি একটা শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ আমাকে লিখে দেখাও তো দেখি তুমি কি লিখবে। আমারটা দেখে দেখে এই রকমই আর একটা লিখে দাও, বা তুমি নিজে থেকে যদি জেনে থাকো সেটাও লিখতে পারো। পরের প্রশ্ন, অসুস্থ ছিলাম তাই আমি গতকাল আসতে পারিনি। সরল বাক্যে রূপান্তর, অসুস্থ থাকার কারণে আমি গতকাল আসতে পারিনি। এ কথা সে বহুবার শুনেছে। কর্মবাচ্যে, এই কথাটা বহুবার শোনা হয়েছে। উদ্দেশ্য বিদেহ চিহ্নিত করো। একটা বাক্য দেওয়া হয়েছে, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। এখানে কি? ওরা হলো উদ্দেশ্য, ভয়ে কাঠ হয়ে গেল, এটা হলো বিদেহ। বারেক ঠেকানো মাথা, ভাববাচ্যে রূপান্তর করো। তুমি লিখতে পারো বারেক মাথা ঠেকানো হলো বা বারেক মাথা ঠেকানো হইল, এটাই হবে। তা লাস্ট প্রশ্ন, কর্মকর্তৃবাচ্যের কর্ম কি ধরনের কর্ম? খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন। উত্তর লিখতে হবে কর্তাবিহীন কর্ম। এবার পেজ নাম্বার 11 বা 11, বিভক্তি বলতে কি বোঝো? যেসব অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে। ওগো শুনছো, এই বাক্যে সম্বোধন পদ কোনটা? কোনটা দিয়ে, কোন পদের দ্বারা কাউকে সম্বোধন করা, ডাকা বোঝাচ্ছে? উত্তর অবশ্যই ওগো। সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। অনেক সেটে এই প্রশ্নটা আমরা দেখেছি। সন্ধি হলো ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন, আর সমাস হলো পদের সঙ্গে পদের বা শব্দের সঙ্গে শব্দের মিলন। এটা খুব ভালো করে মনে রাখবে। চন্দ্রমুখী, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। উত্তরটা তোমরা দুভাবে লিখতে পারো। চন্দ্রের ন্যায় মুখ যে নারীর, সেটা হলো চন্দ্রমুখী, এটাও মধ্যপদলোপী কর্মধারায়। বা তোমরা পুরো এভাবে লিখে দিতে পারো, চন্দ্রের ন্যায় স্নিগ্ধোজ্জ্বল মুখ যে নারীর, তাকে বলা হয় চন্দ্রমুখী ইজিক্যাল টু চন্দ্রমুখী। এটাও মধ্যপদলোপী কর্মধারায় সমাস, অর্থাৎ স্নিগ্ধোজ্জ্বল এই কথাটা দিলেও হবে, না দিলেও হবে। পঙ্কে জন্মায় যে, এটা কোন সমাসের উদাহরণ আমি বলবো না, আজকের আলোচনাতে আরও একবার বলবো এই উত্তরটা। তোমরা এখন আমাকে কমেন্টে লিখে জানাও তো যে পঙ্কে জন্মায় যে কি হবে। আমি বলেই দিলাম পঙ্কজ, এটা কোন সমাস আমাকে লিখে জানিও। বাক্য নির্মাণের শর্ত তিনটি কি কি? মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুর সেটে দেখেছি। যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি নয়, আসক্তি, তয় তয় রশ্মি, ওর মতো দেখতে যেটা, তয় তয় রশ্মি, এটা কিন্তু ভালো করে মনে রাখবে পরীক্ষায়। জটিল বাক্যে পরিণত করো। তুমি এলে আমি যাব। আমি কি বলেছি জটিল বাক্যে? একটু আগে বলছিলাম না যে একটা সাপেক্ষ অব্যয় থাকবে, যদি তবে যিনি তিনি যে সে যখন তখন, এরকম। তাহলে দেখো, যদি তুমি আসো তবে আমি যাব, এটা হচ্ছে জটিল বাক্যে পরিণত করা।
একটি বাক্যের উদ্দেশ্য বিদেহ চিহ্নিত করো। এখানে আবার দিয়েছে সোমা বিকেলে মাঠে খেলতে যায়, তাহলে সোমা এটা হলো উদ্দেশ্য, বাকি সবটুকু বিদেহ। বাচ্য কথাটির অর্থ কি, খুব ইম্পর্টেন্ট, কথনীয় বা বলার যোগ্য। আমরা এই পর্ষদ টেস্ট পেপারে যা প্রশ্ন পাচ্ছি, অতীতে আমরা দেখেছি, এগুলো যদি ভালোভাবে তোমরা সলভ করো, ব্যাকরণে কিন্তু এই বই থেকে 100 থাকে, আমি এটা বলছি না, 80 থেকে 90% প্রশ্ন কিন্তু কমন থাকে, কোনো বার পুরোটাই টেস্ট পেপার থেকে কিন্তু আমরা কমন দেখেছি। এবার বাচ্য পরিবর্তন করো। তুমি কাল আসবে কি, এটাকে ভাব বাচ্চে, তোমার কাল আসা হবে কি। এবার পেজ নাম্বার 13, সম্বন্ধপদ কারক নয় কেন আগে বলে দিয়েছি, পৃথিবী হয়তো বেঁচে আছে আগে বলে দিয়েছি, সরি এখানে বলা হয়েছে পৃথিবীর নিচে দাগ, এটা কোন কারক, কর্তৃকারক কমা শূন্য বিভক্তি। পরীক্ষার খাতাতে একটা গোল্লা মানে শূন্য এঁকে দিলে যে শূন্য, একটা গোল বিভক্তি এরম লিখলে কিন্তু হবে না, তালিবস্বয় দীর্ঘ নয় জফলা শূন্য, এভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়, খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন। ক্রিয়াপদের সঙ্গে নামপদের অর্থ সম্পর্ক দেখে। অলোপ সমাস কাকে বলে, এই সংজ্ঞাটা মুখস্থ করে নেবে, আত্মস্থ করে নেবে, এটাও খুব গুরুত্বপূর্ণ, মানে খুব সম্ভাবনাময় একটা প্রশ্ন। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলোপ সমাস বলে। একশেষ দ্বন্দ্বের একটি উদাহরণ দাও, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি, তুমি ও সে সমান সমান আমরা, এটা কিসের উদাহরণ, একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন। তোমরা অনেকেই বলতে পারো এখানে আসক্তিহীন, এটা কিন্তু ঠিক নয়, কারণ তুমি দেখো গঠনগত দিক থেকে বাক্যটা ঠিক আছে যে দুধ খেতে হবে, কিন্তু খাঁটি গরু এটা অর্থাৎ এই গরু খাঁটি বা অখাঁটি হওয়ার যোগ্যতা থাকে না, তাই এটা যোগ্যতাহীন বাক্য, এটা বাক্য নয় কেন, এখানে লিখতে হবে এই বাক্যটি যোগ্যতাহীন, এজন্য মানে এই বাক্যে যোগ্যতা নেই তাই এটি বাক্য নয়, অর্থগত অসঙ্গতি আছে, এজন্যই এটা হচ্ছে যোগ্যতাহীন একটি বাক্য। আবার প্রশ্ন এসছে যোগ্যতাবিহীন একটি বাক্যের উদাহরণ দাও। এখানে তোমরা লিখতে পারো সূর্য দক্ষিণ দিকে উদিত হয়, কারণ সূর্য কোনোদিনও দক্ষিণ দিকে উঠবে না, তাই এটা একটা যোগ্যতাবিহীন বাক্য। বা তুমি লিখতে পারো আমি জ্বলন্ত কয়লাগুলো খেয়ে ফেললাম, মানে যা কোনোদিন হয় না, গরুগুলো আকাশ থেকে উড়ে বেড়াচ্ছে, বা প্রচণ্ড ঠান্ডাতে আমি ঘামছি, বা আমি আগুনের মধ্যে স্নান করছি, এই রকম। নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো, এটা আগেই বলে দিয়েছি। কর্মকর্তৃবাচ্য কাকে বলে আগেই বলে দিয়েছি। কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়, প্রচুর সেটে এমসিকিউ বা এসএকিউ যে কোনো ক্ষেত্রে এই প্রশ্নটা পাচ্ছি, উত্তর কর্মকর্তৃবাচ্য। মনে রাখবে পর্ষদ টেস্ট পেপারে এমসিকিউ এর উত্তর করে দেওয়া, এজন্য আমি সেই উত্তরগুলো বলছি না যেটা করে দেওয়া নেই, মেইন ব্যাকরণ অংশের এসএকিউগুলো সেটা সলভ করে দেওয়া হচ্ছে। পেজ নাম্বার 16। আলোচনা যদি ভালো লাগে, এখনো যদি লাইক না করে থাকো লাইক করে দিও, কারণ এই রকম আকর্ষণীয় ভিডিও, গোটা টেস্ট পেপার সমাধান করা ভিডিও সম্ভবত আজকের ডেটে এই গোটা ইউটিউব ফেসবুকে তুমি কোথাও পাবে না। পেজ নাম্বার 16 প্রথম প্রশ্ন, নির্দেশক কি একটি উদাহরণ দাও। যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে, যেমন টিটা, খানি, খানা, গুলিগুলো ইত্যাদি। তির্যক বিভক্তি বলে দিয়েছি। বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী কেন, এই সমাস বাক্যকে আশ্রয় বা অবলম্বন করে গঠিত হয়, তাই এর নাম বাক্যাশ্রয়ী সমাস। কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়, দেখো প্রশ্নটা কমন আগেই বলে দিয়েছি। আপনার কোথায় থাকা হয়, কর্তৃবাচ্যে রূপান্তর করো, এটার উত্তর হবে আপনি কোথায় থাকেন। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, মৌমাছি, খুব এটা একটা ইন্টারেস্টিং উত্তর হয়, এটা অনেকেই গুলিয়ে ফেলো, মৌ সংগ্রহকারী মাছি, বা তুমি যদি লেখো মধু সংগ্রহকারী মাছি তাও হবে। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। একটি অনুজ্ঞা সূচক বাক্যের উদাহরণ দাও। এখানে আদেশ, উপদেশ, অনুরোধ এই রকম কোনো বাক্য লিখতে হবে, যেমন দয়া করে জানালা খুলে দাও, তুমি এক্ষুনি বেরিয়ে যাও, কোনোদিনও সিগারেট পান, কোনোদিনও ধূমপান করবে না, এই রকম জিনিস হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ। তোমরা আমাকে একটা অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ লিখে দেবে, ঝটপট কমেন্ট করো। সম্বন্ধ পদ ও সম্বোধন পদের পার্থক্য কি।
এটা খুব ভালো করে লিখবে, এটা কিন্তু বাজার চলতি অনেক নোট বইয়েও ঠিকভাবে দেওয়া নেই। সম্বন্ধ পদ বাক্যের বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত, কিন্তু সম্বোধন পদের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের অর্থযোগ নেই। তার মানে সম্বন্ধ পদের সঙ্গে বিশেষ্য সর্বনামের আছে, কিন্তু সম্বোধনের সঙ্গে অন্য কোনো পদের সম্পর্ক নেই। পরের প্রশ্ন, বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য। বিভক্তি হলো অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ, অনুসর্গ হলো অব্যয় পদ। টাকায় কত কিনা হয়, টাকার নিচে দাগ, এটা কি? এটা করণ কারক অন্ত্যস্ত বিভক্তি। দেখো পরের সেটে যাওয়ার আগে একটা কথা বলি, মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটি যারা সংগ্রহ করেছো, বাংলা বইটি যে কত ভালো তোমরা নিজেরাই বুঝতে পেরেছো। ব্যাকরণ বলো, রচনা বলো, বড় প্রশ্নের উত্তর, ছোট প্রশ্ন, এই বইয়ে এমনভাবে দেওয়া যেটা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সম্ভবত এইরকম বই আর নেই। তাই যারা এখনও সংগ্রহ করনি, আউট অফ স্টক যে কোনো মুহূর্তে আমাদের বই হবে। এখনও নিকটবর্তী বইয়ের দোকানে সম্রাট এক্সক্লুসিভ বাংলা সাজেশন বইটি অথবা ফ্লিপকার্ট অ্যামাজনে অবশ্যই খোঁজ করতে পারো। অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। ক্ষুদ্র অঙ্গ সমান সমান প্রত্যঙ্গ, এটা হলো অব্যয়ীভাব সমাসের উদাহরণ। নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। বিকাশ এলে আকাশ কলকাতা যাবে। মনে রাখবে একটি বাক্যে যদি দেখা যায় সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা দুটো আলাদা। বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি। অসমাপিকা ক্রিয়া কোনটা? যেটার কাজ শেষ হচ্ছে না, যেটা মনে হচ্ছে যে এখন শেষ হয়নি। যেমন বিকাশ এলে, কথাটা কিন্তু কমপ্লিট নয়, অথচ এলে একটা ক্রিয়া, তাহলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আকাশ কলকাতা যাবে, দেখো যাবে, এটা কিন্তু পুরো ক্লিয়ার হচ্ছে মনের ভাব, তো এইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে এই বাক্যে একটা সমাপিকা ক্রিয়া আছে, একটা অসমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা ক্রিয়ার কর্তা কোনটা? আকাশ। অসমাপিকা ক্রিয়ার কর্তা কোনটা? বিকাশ। এখানে মনে রাখতে হবে যে বাক্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা দুটো আলাদা হয়, সেই বাক্যে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা সেটাই হলো নিরপেক্ষ কর্তা। তাই এখানে বিকাশ এলে আকাশ কলকাতা যাবে, এখানে বিকাশ হলো নিরপেক্ষ কর্তা। সমধাতুজ কর্ম বলতে কি বোঝো? ক্রিয়াপদ যে ধাতু থেকে নিষ্পন্ন, কর্মপদও যদি সেই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে তাকে সমধাতুজ কর্ম বলে। সমধাতুজ কর্তা কাকে বলে? ক্রিয়াপদ যে ধাতু থেকে নিষ্পন্ন, কমা কর্তা বা কর্তৃপদও যদি সেই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে তাকে সমধাতুজ কর্তা বলে। অর্থাৎ যাই দিক না কেন সমধাতুজ, এইভাবেই তোমাকে লিখতে হবে। ক্রিয়াপদ যে ধাতু থেকে নিষ্পন্ন, অমুক পদটিও যদি সেই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে তাকে এটা বলে। বাক্য নির্মাণের শর্ত দেখো আবার রিপিট হয়েছে। সম্বন্ধপদ কারক নয় কেন? আবার রিপিট হয়েছে। তির্যক বিভক্তি কাকে বলে? আবার রিপিট হয়েছে। এবার বলেছে কারক বিভক্তি নির্ণয় করো। পৃথিবী হয়তো বেঁচে আছে, এটাও রিপিট হয়েছে। ভাববাচ্যের একটি উদাহরণ দাও। থাকা হয় কোথায়? প্রশ্নবোধক। বহুরূপী শব্দের ব্যাসবাক্য সহ সমাস করো। বহুরূপ যার বা বহুরূপ আছে যার, বহুব্রীহি সমাস হবে। নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। নদীর ধারে সে জন্ম লইয়াছে, হইয়াছে যেহেতু আছে তাই এখানে তোমাকে লিখতে হবে লইয়াছে। পরের সেট 22। তির্যক বিভক্তি দেখো আবার কমন। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্য হয় না। এটা কিন্তু শর্টেও দেয়, কোন সমাসের ব্যাসবাক্য হয় না? নিত্য সমাসের। সংজ্ঞা কিভাবে লিখবে? যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা অর্থ বিশ্লেষণের জন্য অন্য পদ আনতে হয় তাকে নিত্য সমাস বলে। পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ। গমনের পশ্চাৎ সমান সমান অনুগমন। প্রযোজক কর্তার উদাহরণ প্রথমেই বলেছি, এটা আবার রিপিট। ফুরফুরে মাঠের হাওয়ায় আরাম পেলাম। দেখো এখানে হাওয়ায় আরাম পেলাম গঠনগত দিক থেকে ঠিক আছে, কিন্তু বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? তুমি যদি বলো আসক্তি, আসক্তি নয়, এখানে লঙ্ঘিত হয়েছে যোগ্যতা। ফুরফুরে মাঠ এরম মানে মাঠ কখনো ফুরফুরে হয় না, তাই এটা এখানে যোগ্যতাহীন বাক্য। এটা কিন্তু অনেকেই বলতে পারো আসক্তিহীন, তা কিন্তু নয়। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, জটিল বাক্যে ওরা যা নিয়ে এলো তা লোহার হাতকড়ি। সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। এখানে এটা আগেই বলে দেয়া, এখানে বলা হয়েছে কাঠ কয়লা, এটা হচ্ছে এটাকে, এই কাঠ কয়লাটাকে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। তো কাঠ কয়লা কি হবে? কাঠ রূপান্তরিত কয়লা। মধ্যপদলোপী কর্মধারায় সমাস।
বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, কর্তৃবাচ্যে কি হবে? নদের চাঁদ বড় ভয় পেল। পরের প্রশ্ন, আনো রথ তরা করি, ভাববাচ্যে পরিণত করো, তরা করি রথ আনা হউক। পরের প্রশ্ন, নিচের ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। মেঘ দ্বারা আচ্ছন্ন, কি হবে? মেঘাচ্ছন্ন। কোন সমাস? করণ তৎপুরুষ। এবার পৃষ্ঠা 25, আর বিভক্তির কাজ কি? উত্তর, শব্দকে পদে পরিণত করা। হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছে মরিবারে, এখানে হে পিতৃব্য এইটার নিচে দাগ, এটা কি? এটা হচ্ছে সম্বোধন পদ, পিতৃব্যকে ডাকা হচ্ছে। অভাব অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। ভিক্ষার অভাব সমান সমান দুর্ভিক্ষ। ব্যাস বাক্যটিকে সমাসবদ্ধ করে তার সমাস নির্ণয় করো। পঙ্কে জন্মে যা, আগেই বলেছিলাম, তখন উত্তর বলিনি। দেখো উত্তর হচ্ছে পঙ্কজ, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ। যারা তখন সঠিক উত্তর দিয়েছো প্রত্যেককে অভিনন্দন। আর একটা বিষয়, অনেক ছাত্রছাত্রী বন্ধুরা 2-3 দিন আগে আমার কাছে এই টেস্ট পেপার যখন হাতে পৌঁছয়নি, তোমরা টেস্ট পেপারের পিডিএফ পাঠিয়েছো, কেউ ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করেছো। তোমাদের আলাদাভাবে হয়তো আমি রিপ্লাই দিতে পারিনি, মন থেকে তোমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। পরের প্রশ্ন, কথাটি ছড়িয়ে পড়ল, না বাচক বাক্যে পরিণত করো। কথাটি গোপন রইল না। আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, সরল বাক্য, আমি লেখালেখির অফিসে কাজ করি। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, এটাকে ভাববাচ্যে পরিণত করতে বলা হয়েছে। দাঁড়ানো হোক ওই মানহারা মানবীর দ্বারে। বাক্যের বিদেহ কাকে বলে? বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো বিদেহ। ঘটিত কর্তৃবাচ্য কাকে বলে? একটা উদাহরণ দাও। এটা একটু ইন্টারেস্টিং প্রশ্ন, এটা ভালো করে মনে রাখবে বা লিখে নেবে বা বুঝে নেবে। যে বাচ্যে কর্তা প্রধান এবং ক্রিয়া কর্তা অনুযায়ী ব্যবহৃত হয় তাকে ঘটক কর্তৃবাচ্য বলে। যেমন ছোট মাসি একটা গল্প লিখেছি। পরের প্রশ্ন, বহুব্রীহি সমাস কাকে বলে? পূর্বপদ এবং পরপদের কোনো অর্থই প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, তাকে বহুব্রীহি সমাস বলে। এটা এমসিকিউ দিতে পারে যে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না কোন সমাসে, বা দিতে পারে তৃতীয় কোনো পদ বা অপর কোনো পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে। উত্তর বহুব্রীহি। পেজ নাম্বার 28, সেম দেখো আবার প্রশ্ন কমন। তির্যক বিভক্তি কাকে বলে? অকারক কাকে বলে? বাক্যে এটা এটা বলে দিই, অকারক কাকে বলে? বাক্যের তোমরা যদি একদম প্রথম প্রশ্নটা মনে থাকে যে সম্বন্ধ পদ কারক নয় কেন, তাতে কি বলেছিলাম? বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে পদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাকে অকারক বলে। এবারের প্রশ্ন, ব্রীহি কথার অর্থ কি? ধান। সমাস কাকে বলে? অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদীকরণকে, অর্থাৎ একাধিক পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। দৃঢ় প্রতিজ্ঞ, এটার ব্যাস বাক্য, দৃঢ় প্রতিজ্ঞা যার, বহুব্রীহি সমাস। সরল বাক্যের কটি অংশ কি কি? 2টি অংশ, উদ্দেশ্য বিদেহ। প্রশ্নবোধক বাক্য কাকে বলে? যে বাক্যে প্রশ্নের মাধ্যমে কোনো কিছু জানার ইচ্ছে প্রকাশ পায় তাকে প্রশ্নবোধক বাক্য বলে। বাক্য নির্মাণের শর্ত আগেই বলেছি। কোথায় থাকেন ভাববাচ্যে করলে কি হয়? কোথায় থাকা হয়। এবার 30 নম্বর পৃষ্ঠার প্রশ্ন, সম্বন্ধ পদ কি? বাক্যের মধ্যে যে পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক না থেকে অন্য বিশেষ্য বা সর্বনামের সঙ্গে সম্বন্ধ থাকে বা সম্পর্ক থাকে তাকে সম্বন্ধ পদ বলে। তির্যক বিভক্তি কাকে বলে? আবারও কমন। অনুসর্গ ও বিভক্তির পার্থক্য, এটাও আগে বলে দিয়েছি যে বিভক্তি অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি, অনুসর্গ অব্যয় পদ। হ্যাঁ, এই যে আবার লেখাও আছে এখানে। বাক্য নির্মাণের শর্ত, এটাও দেখো কতবার কমন এসছে, তোমরা বুঝতে পারছো ট্রেন্ড কোন দিকে, কোন দিকে গুরুত্ব বাংলার বিভিন্ন প্রান্তে স্যারেরা দিয়েছেন এবং কোন দিকের গুরুত্ব এই টেস্ট পেপার তৈরির সময় বোর্ডের কর্মকর্তারা রেখেছেন, মানে কোন দিকটাকে গুরুত্ব দিয়েছেন। পরের প্রশ্ন 2.4.5, অন্ধকারে কোথাও লোকজন নেই, অস্তার্থক মানে হ্যাঁ বাচকে রূপান্তরিত করো। অন্ধকারে সর্বত্র জনশূন্য। পরের প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল, মেজাজ কি? কোন কারক? কর্মকারক, শূন্য বিভক্তি। সন্ধ্যায় পাখিরা বাসায় ফেরে, যৌগিক বাক্যে করতে হবে, সন্ধ্যা হয় এবং পাখিরা বাসায় ফেরে। এটা কার লেখা? কর্তৃবাচ্য। এটা কে লিখেছে? এই সেটের লাস্ট কোশ্চেন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? এটা অলরেডি বলে দিয়েছি। এবার 33 নম্বর পৃষ্ঠা, ওরা ভয় কাঠ হয়ে গেল, ভয়ের নিচে দাগ, কি হবে? ভয় করণ কারক, করণ কারক এ বিভক্তি। করণে বিপসা কাকে বলে? এটাও খুব ভালো করে মনে রাখবে, এটা খুব ভালো করে লিখেও নেবে।
একই শব্দের যখন করণের পুনরাবৃত্তি ঘটে তখন তাকে করণে বিপ্সা বলে। অর্থাৎ এক করণ পদ, যখন এক করণ পদ দেখা যায় একই করণ পদ পরপর দুবার রয়েছে, সেটাই হচ্ছে করণে বিপ্সা। যেমন মেঘে মেঘে আকাশ ভরা, মেঘে মেঘে, এটা হচ্ছে করণে বিপ্সার উদাহরণ। সন্ধি সমাসের মিল অমিল, এটা বলি। সন্ধি সমাসের মিল, আগে অমিলটা বলে দিয়েছিলাম যে সন্ধি হয় ধ্বনিতে ধ্বনিতে মিলন, আর সমাসে হয় পদে পদে বা শব্দে শব্দে মিলন। আর মিলটা কি, অমিলটা তো বলেছি। সন্ধিতেও পদকে সংক্ষেপ করা হয়, সমাসেও তাই হয়। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। দেখো বহুব্রীহি কথাটার সমাস কি হবে? বহুব্রীহি আছে যার, বা বহুব্রীহি যার, এটা কোন সমাস? বহুব্রীহি সমাস। বহুব্রীহি নিজেই হলো বহুব্রীহি সমাস, এটা মনে রাখবে। সেই মেয়েটির মৃত্যু হলো না, এটা ইতিবাচক মানে হ্যাঁ বাচক বা অস্তার্থক বাক্য। সেই মেয়েটি অমর রইল। গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? 4 প্রকার: সরল, যৌগিক, জটিল, মিশ্র। বাচ্যান্তর কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও। উদাহরণটা আমি দিইনি, জাস্ট সংজ্ঞাটা লিখে দিয়েছি। বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে এক বাচ্যের বাক্যকে অন্য বাচ্যে রূপান্তরিত করাকে বাচ্যান্তর বলে। আমরা এতক্ষণ ধরে দিয়েছি না যে অমুক বাচ্যকে অমুক বাচ্যে পরিণত করো, ওই রকম একটা লিখে দেবে। কেবল হাঁটা, এটাকে সমাসবদ্ধ করে সমাসের নাম হাঁটা মাত্র নিত্য সমাস। আবারও অনুরোধ করব, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বন্ধুদের, সেখানে ভিডিওটার লিঙ্ক শেয়ার করে দিও। তুমি যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই লিঙ্কটা শেয়ার করো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখে থাকলে এই ফেসবুক যে পেজটা সম্রাট এক্সক্লুসিভ নামে, এটাকে ফলো করো আর কমেন্টে বন্ধুদের মেনশন করে দিও। আমরা সব জানি কর্মবাচ্য, আমার সব জানা আছে। এই যে এখানে দিয়েছিল না যে বাচ্যান্তর কাকে বলে, উদাহরণ দাও, এখানে উদাহরণে এটা লিখে দেবে আমরা সব জানি, কর্মবাচ্যে রূপান্তর, নিচে লিখে দেবে আমার সব জানা আছে। উদ্দেশ্য কর্ম, বিদেহ কর্ম কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও। এটা একটু কিন্তু অন্য ধরনের, এটা ভালো করে লিখে নেবে বা বুঝে নেবে। একটি কর্ম দিয়ে ক্রিয়ার কাজ না হলে অনেক ক্ষেত্রে অতিরিক্ত আরেকটি কর্ম পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মপদকে উদ্দেশ্য কর্ম বলে, আর বিভক্তিহীন অতিরিক্ত কর্মপদকে বিদেহ কর্ম বলে। উদাহরণ দিয়ে বোঝাই। দিনকে রাত করো না, এখানে দিনকে এটা উদ্দেশ্য কর্ম, রাত এটা বিদেহ কর্ম। এবার পেজ নাম্বার 36। কর্মে বিপ্সার উদাহরণ আগেই বলে দিয়েছি। কারক কারক আর অকারকের মধ্যে পার্থক্য, এটা আমি মুখেই বলে দিই। কারকের ক্ষেত্রে কি হয়? ক্রিয়াপদের সঙ্গে নামপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে। আর অকারকের ক্ষেত্রে কি হয়? ক্রিয়াপদের সঙ্গে অকারক পদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না। এটাই। অনুক্ত কর্তা কাকে বলে? কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তা প্রধান রূপে উক্ত হয় না বলে সেই কর্তাকে অনুক্ত কর্তা বলে। সহজে মনে রাখবে, কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা। বিভক্তি ও নির্দেশকের একটি পার্থক্য। বিভক্তি শব্দকে পদে পরিণত করে, নির্দেশক শব্দের সঙ্গে বসে বচন নির্দেশ করে। কোন সমাসের পরপদ বিশেষণ হয়? কর্মধারয় সমাসের পরপদ বিশেষণ হয়। ইষ্টকে অতিক্রম না করে, এটাকে সমাসবদ্ধ করে সমাসের নাম যথেষ্ট। কোন সমাস? অব্যয়ীভাব সমাস। বর্ম খুলে দেখো আদুর গায়ে, যৌগিক বাক্য। বর্ম খোলো এবং আদুর গায়ে দেখো। একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। তুমি তো একটু আগে লিখেছো, তার আগে আমি লিখে দিয়েছি। হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, এটাকে কর্তৃবাচ্যে পরিণত করো। হিংসা মহৎ কার্য সাধন করে না। এই সেটের লাস্ট কোশ্চেন, কোন প্রকার বাচ্যের রূপান্তর হয় না? এটাও আগে বলে দেওয়া, মনে আছে? তাহলে আমাকে লিখে জানাও তো কোন বাচ্যের রূপান্তর হয় না। এটা তো আমরা অনেক সেটে পেলাম। আর কেমন লাগছে এই স্পেশাল ভিডিও, যেখানে গোটা টেস্ট পেপারটা সমাধান করে দেওয়া হলো। তোমাদের কিন্তু আর যারা করতে পারছিলে না, একা একা বাড়িতে কষ্ট পাচ্ছিলে, ভয় পাচ্ছিলে যে কি করে সলভ করব, তাদের জন্য মুশকিল আসান ভিডিও। কেমন লাগছে আমাকে জানিও। এবার পেজ নাম্বার 39। সমধাতুজ কর্তা কাকে বলে? মনে আছে আগে বলে দিয়েছিলাম কিভাবে লিখবে। বাক্যের ক্রিয়া এবং কর্তা একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা। শিকারী বেড়াল গোফে চেনা যায়। এখানে শিকারী বেড়াল এটা কি? কর্মকারক। তারপর একটি বাক্যে উপমেয়, উপমান ও সাদৃশ্যবাচক পদ, এগুলো উদাহরণ দিয়ে দেখাও। রাজা সিংহের ন্যায়, তুমি লিখলে।
এবার রাজার নিচে লিখে দেবে এটা উপমেয়, সিংহের নিচে লিখে দেবে উপমান, ন্যায়ের নিচে লিখে দেবে সাদৃশ্যবাচক পদ। এটাকে বাক্যে প্রয়োগ করে আর কি দেখাতে হবে। আসক্তিহীন একটি বাক্যের উদাহরণ দাও, যে বাক্যের আর কি সিরিয়াল ঠিক নেই, মানে কোথায় কর্তা কোথায় কর্ম কি বসবে সেগুলো ঠিক নেই। শরবত লেবুর খাবো আমি, এটা হচ্ছে একটা আসক্তিবিহীন বাক্য। আবার দিয়েছে উদ্দেশ্য বিদেহ চিহ্নিত করো। টকটকে লাল গোলাপ, এটা হচ্ছে উদ্দেশ্য। বাগানের একধারে ফুটেছে, এটা হলো বিদেহ। আমাদের ডান পাশে ধস, এটাকে জটিল বাক্যে পরিণত করতে বলা হয়েছে। আমাদের যেটা ডান পাশ কমা সেদিকে ধস। ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। শিষ্টাচার, শিষ্ট যে আচার, কোন সমাস? কর্মধারয় সমাস। আমরা খুব ভালোভাবে যদি অ্যানালাইসিস করি, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস, তারপর দ্বিগু সমাস, এগুলোর একটা প্রবণতা দেখতে পাচ্ছি। বিশেষ করে কর্মধারয় তৎপুরুষ আর অব্যয়ীভাবের কিন্তু একটা বেশি ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা, এটাকে কর্মবাচ্য। বহুরূপী হরিদার দ্বারা মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্ট হয়। সন্ধি সমাসের মিল অমিল, এটা আগেই বলে দিয়েছি। কর্মকর্তৃবাচ্যের উদাহরণ আগেই বলে দিয়েছি। এবার পেজ নাম্বার 42, বিভক্তি কাকে বলে উদাহরণ দাও। আগে এটাও বলেছি যে অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে। উদাহরণ দিয়ে তুমি লিখে দিও এ বিভক্তি। পূর্বপদ কাকে বলে? ব্যাস বাক্যের প্রথম পদকে পূর্বপদ বলে। যেমন সিংহ চিহ্নিত আসন, এখানে সিংহ হলো পূর্বপদ। ভাববাচ্যে কর্তা লুপ্ত আছে এমন একটি বাক্য লেখো। তোমাকে দিতে পারে লুপ্ত কর্তা ভাববাচ্যের একটি উদাহরণ দাও। এই পথ দিয়ে কলকাতা যাওয়া যায়, এটা হলো ভাববাচ্যে কর্তা লুপ্ত আছে এমন একটা উদাহরণ। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, সরল বাক্যে পরিণত করো। সন্ন্যাসী হেসে চলে গেলেন। নির্দেশক বাক্য কয় প্রকার কি কি? 2 প্রকার। ইতিবাচক বাক্য, নেতিবাচক বাক্য, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য, না বাচক বাক্য। পরের প্রশ্ন, সম্বন্ধ পদকে অকারক কেন বলে? দেখো আবার প্রশ্নটা আমরা পেয়েছি। আমার অপরাধ হয়েছে, বাক্যটিকে কর্তৃবাচ্য করো, আমি অপরাধ করেছি। বাক্যে আসক্তি কাকে বলে? বাক্যে পরস্পরের সম্পর্কযুক্ত পদগুলি সঠিকভাবে কাছাকাছি বিন্যাস করাই হলো আসক্তি। প্রশাখা শব্দের ব্যাসবাক্য সহ সমাসের নাম ক্ষুদ্র শাখা, অব্যয়ীভাব সমাস। সমধাতুজ কর্তার একটি উদাহরণ, লেখক লেখেন। এখানে নিচে দাগটা দেওয়া হয়নি, লেখকের নিচে দাগ দিয়ে লিখবে, এটি সমধাতুজ কর্তার উদাহরণ। পেজ নাম্বার 45। অকারক বলতে তুমি কি বোঝো? আগেই বলে দিয়েছি। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, ভয়ে কি হবে? করণ কারক, অন্তস্থ অবিভক্তি। সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। ঝাড়ন দিয়ে ঘর ঝাড়ছেন, ঝাড়ন দিয়ে, এটা হচ্ছে সমধাতুজ করণ। পঞ্চকন্যা পাইলা চেতন, এখানে পঞ্চকন্যা কোন সমাস? পঞ্চকন্যার সমাহার, দ্বিগু সমাস বা সমাহার দ্বিগু। উপমান কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমান এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে উপমান, এখানে টাইপে একটু মিস্টেক আছে, উপমান কর্মধারয় সমাস বলে। সমীপে অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। নগরের সমীপে সমান সমান উপনগরী। বাক্যের পদক্রম বলতে কি বোঝো? কর্তা কর্ম ক্রিয়ার বিন্যাস হলো আর কি পদক্রম। আর সঠিক পদক্রম বোঝানো হয় কি দিয়ে? নৈকট্য বা আসক্তি। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না। সরল বাক্যে প্রথম শ্রেণীর যাত্রী অপূর্বর কামরায় আর কোনো লোক ছিল না। এবার বাচ্য পরিবর্তন করো। অভিষেক করিলা কুমারে, এখানে কি হবে? কুমারকে অভিষেক করানো হইল। নেতিবাচক বাক্যে মানে না বোধক বাক্যে করো। ঠিকই বলেছেন হরিদা, ভুল বলেননি হরিদা। এবারে সেট 48 পেজ। তির্যক বিভক্তি কাকে বলে? দেখো সব সেটেই প্রায় প্রশ্নটা রয়েছে। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। বাক্য নির্মাণের শর্ত কি? এটাও প্রায় সব সেটেই পেলাম। একটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও, প্রচুর সেটে পেলাম। তিনি নাকি বই লেখেন, তার নাকি বই লেখা হয়, অর্থাৎ এটাকে ভাববাচ্যে করলে হবে তার নাকি বই লেখা হয়। থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, জটিল বাক্যে যদি থাকতেন তবে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। সম্বন্ধপদ কারক নয় কেন? দেখো প্রশ্নটা অনেকবার পেলাম। জয়ধ্বনি আগেই বলে দিয়েছি, পেলাম। সদা সত্য কথা বলবে, নেতিবাচক বাক্যে পরিণত করো, মানে না বোধক বাক্যে। তাহলে কি হবে? আমাকে এটা কমেন্টে লিখে জানাও তো, বলবো না। সদা সত্য কথা বলবে, এটাকে না বোধক বা
নেতিবাচক বাক্যে পরিণত করে আমাকে কমেন্ট করবে। বহুব্রীহি কথাটির অর্থ প্রচুর ধানের মালিক বা প্রচুর ধনী ব্যক্তি। এবার পেজ নাম্বার 50, এটাই তোমাদের লাস্ট সেট। শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দকে পদে পরিণত করলেও নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। অনুরোধ আমার, ভিডিওটা ভালো লাগলে যারা এখনও লাইক করোনি লাইক করো, চ্যানেলটা অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। বিভক্তি পরের প্রশ্ন, পৃথিবী হয়তো গেছে মরে, এটা আগেই বলে দিয়েছি। নিরপেক্ষ কর্তা কাকে বলে? যেটা আমি বুঝিয়ে দিয়েছিলাম, এখানে সংজ্ঞাটা লেখা আছে। একই বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন ভিন্ন মানে আলাদা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। ব্যাসবাক্য সহ একটি একশেষ দ্বন্দ্বের উদাহরণ আগে বলে দিয়েছিলাম, আমরা, আমি, তুমি ও সে। উপপদ শব্দের অর্থ কি? খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্যেও এসএকিউ এর জন্যেও। সমীপবর্তী পদ। পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কি? এটা আগেই বলে দিয়েছি, সমাস। ফুরফুরে হাওয়ায়, ফুরফুরে মাঠের হাওয়ায় আরাম পেলাম। মাঠ কখনো ফুরফুরে হয় না, তাই এটা যোগ্যতাহীন বাক্য। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। এখানে কি বলা হয়েছে? এটাকে জটিল বাক্যে পরিণত করতে বলা হয়েছে। যিনি অদৃষ্ট তিনি কখনোই হরিদার এই ভুল ক্ষমা করবেন না। লাস্ট কোশ্চেনের আগের কোশ্চেন, কর্মবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্তা ও কর্তৃপদ প্রাধান্য লাভ করে এবং ক্রিয়া সেই কর্তৃপদের অনুগামী হয় তাকে কর্তৃবাচ্য বলে। লাস্ট, 5 দিন নদীকে দেখা হয় নাই, সে 5 দিন নদীকে দেখে নাই। এই হচ্ছে সম্পূর্ণ টেস্ট পেপারের। কেমন লাগছে বলো তো বন্ধুরা? আমরা একটা ভিডিওতেই এই টেস্ট পেপারটা, গোটা টেস্ট পেপারটা সমাধান করিয়ে দিলাম। বারবার আজ 2টো সেট প্রশ্ন দিলাম, সেটা নিয়ে 1 ঘন্টা আলোচনা করলাম, আমার ভিউজ বাড়লো, পরীক্ষার আগে তোমাদের টাইম নষ্ট হলো, এটা আমি চাইনি। তাই একবারে সবটা সমাধান করে দিলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তোমাদের রেসপন্স ভালো হয়, তাহলে একইভাবে গল্প, কবিতা, প্রবন্ধ থেকে যে এসএকিউগুলো রয়েছে একইভাবে আমি সমাধান করে একবারে একটা ভিডিও পোস্ট করে দেব। তোমরা জেনে আনন্দিত হবে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের সেই এক্সক্লুসিভ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন বাংলা ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সাজেশন তৈরির কাজ একদম শেষ পর্যায়ে। 2017 থেকে 2025 ইউটিউবের একটি মাত্র চ্যানেল যারা নিয়মিত তোমাদের সাজেশন দিয়ে এসেছে। পরীক্ষার আগে কোন প্রশ্নের পাল্লা ভারী, গুরুত্বের নিরিখে কোন প্রশ্ন এগিয়ে, প্রশ্ন কমন না পেলে কেমন ভাবে উত্তর লিখবে, কোন কোন অংশগুলো গুরুত্বপূর্ণ, এত বছর ধরে চিনিয়ে এসেছি সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল থেকে। তাই বন্ধুরা সবাই রেডি থেকো, খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে লাস্ট মিনিট সাজেশনের ভিডিও আসছে। আর তোমরা অর্থাৎ বাংলার অগণিত ছাত্রছাত্রী বন্ধুরা আমাদের চ্যানেলে ভিজিট করো, আমাদের ভিডিও দেখো, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের চ্যানেলে তাই কোনো কিছুর জন্য কোনো রকম অতিরিক্ত অর্থ দেওয়া লাগে না। আমাদের কাছ থেকে সাজেশন নিতে গেলে, স্পেশাল কোর্স করতে গেলে কোনো রকম কোনো কিছুতে কোনো অর্থ লাগে না। তোমরা নিঃসংকোচে শুধুমাত্র মোবাইলে ডেটা থাকলেই সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল ভিজিট করতে পারো। বাংলা পরীক্ষার জন্য যাবতীয় প্রস্তুতির উপকরণ তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। সবাই এভাবেই পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।